প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি মহাকর্ষ ও অভিকর্ষ অধ্যায়ের আরেকটি গুরুত্বপূর্ণ লেকচার আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। তো আজকের ক্লাসে আমরা অভিকর্ষ ত্বরণ জি এর মানের যে ভেরিয়েশন হয়, পরিবর্তন হয়, তো কি কি কারণে জি এর মানের পরিবর্তন হয় সেই টপিকগুলো নিয়ে বা বিষয়গুলো নিয়ে আমরা আজকে ডিটেইলস আলোচনা করব এবং সাথে সাথে এই সংশ্লিষ্ট যে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো আছে সেগুলো আমরা সমাধান করব। তো দেখো এখানে জি এর মানের যে পরিবর্তন, এখানে বেশ কয়েকটা ফ্যাক্টরের কারণে তোমার জি এর মানের পরিবর্তন হয়। এক নাম্বার যে কারণ সেটা আমি অলরেডি গত দিনে ব্যাখ্যা দিয়েছি, সেটা হচ্ছে যে পৃথিবীর আকৃতিগত কারণে জি এর মানের একটা ভেরিয়েশন হয় বা পরিবর্তন হয়। তো আকৃতিগত কারণ বলতে কি বুঝি আমরা? আমরা জানি যে পৃথিবীটা কি একেবারে গোল নাকি কমলা লেবুর মতো, বলো? কমলা লেবুর মতো। তো তাহলে সেক্ষেত্রে কমলা লেবুর মতো হলে আমি একটু পয়েন্টটা আগে লিখে নিই। হ্যাঁ, এক নাম্বার যে কারণ সেটা হচ্ছে যে পৃথিবীর আকৃতিগত কারণে। এখানে আমরা একটু না পয়েন্টটা লিখে দিচ্ছি। পৃথিবীর পৃথিবীর আকৃতিগত কারণে কি হবে? জি এর মানের পরিবর্তন হবে। তো এই পরিবর্তনটা তোমরা নিজেরাই ব্যাখ্যা দিতে পারবে। আমি যদি চিত্রটা ড্রয়িং করি, আকৃতিগত কারণে, আচ্ছা বানানটা ভুল হলো। তাহলে আকৃতিগত কারণে জি এর মানের যে ভেরিয়েশন সেটা আমরা এখানে দেখাবো। আচ্ছা, তো এখন দেখো আমি এখানে এই পুরো টপিকটা আগে লিখে নিচ্ছি আমি, তারপরে আমরা দেখাতে যাব। আচ্ছা, আকৃতি। তাহলে আকৃতিগত কারণ এইটুকুই আমি লিখলাম, ঠিক আছে। আচ্ছা, এখন আকৃতিগত কি কারণ? দেখো আমরা পৃথিবীটা, আমাদের শেপটা হচ্ছে জাস্ট এই কমলা লেবুর মতো, এইটার মতো, অর্থাৎ আমার উত্তর দক্ষিণ যে অংশটা সেটা কিছুটা চ্যাপ্টা। তো এখন এখানে পৃথিবীর যে সেন্টারটা, এখানে আমরা এই পয়েন্টটাকে আমরা সেন্টার বিবেচনা করলাম, এটা হচ্ছে সেন্টার। তো এখন বলো তো, সেন্টার থেকে পৃথিবীর পৃষ্ঠের সকল পয়েন্টের দূরত্ব কি একই না আলাদা? যেমন আমি যদি সেন্টার এখানে ও নামকরণ করলাম, আলাদা। ও থেকে এই বিন্দুর দূরত্ব যতটা হবে, ধরে বিন্দুটার নামকরণ করলাম আমরা পি বিন্দু। আর উপরে আরেকটা বিন্দু, আমরা এটা হচ্ছে উত্তর মেরু বলা হয়, এই বিন্দুটাকে আমরা নামকরণ করলাম ধরো কিউ বিন্দু। তো আমরা চিত্র থেকে কি দেখতে পাচ্ছি? চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে ওপি গ্রেটার দ্যান কি ও কিউ, এই দূরত্বটা বেশি। তো আমরা জানি যে জি দ্যাট ইজ ইকুয়াল, আমরা জানি জি এম ডিভাইডেড কত বলো তো? জি এম ডিভাইডেড আর স্কোয়ার বা ডি স্কোয়ার। আর আমরা স্কয়ার। এখানে হ্যাঁ আর বা ডি লেখো, আমরা এখানে ক্যাপিটাল আরটা এখানে ইউজ করব না। ক্যাপিটাল আরটা আমরা কেন ইউজ করলাম না এখানে বলো তো ডি এর জায়গায়? কেননা পৃথিবীটা তো আসলে একেবারে গোলাকার নয়, তাই না? তো পৃথিবীর সেন্টার থেকে সকল পয়েন্টের দূরত্ব তো আলাদা আলাদা। তার মানে এই যে যেটাই এখানে দেখানো হয়েছে, দেখো যে ওপি গ্রেটার দ্যান ও কিউ, তার মানে আমার ওপি দূরত্বটা কি অনেক দূরে অবস্থিত পি বিন্দুটা, আর কিউ বিন্দুটা খুব নিকটে অবস্থিত। তো সেক্ষেত্রে ডি এর মান কি একই আছে না পরিবর্তন হচ্ছে, বলো? পরিবর্তন হচ্ছে। আচ্ছা, তো ডি এর মান যদি পরিবর্তন হয় তাহলে আমরা এই সমীকরণ থেকে কি বলতে পারি? জি সমানুপাতিক 1 কি ডি স্কয়ার। তার মানে জি এর মানটা হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তন হবে। তার মানে আমার যদি ডি বেশি হয়, অর্থাৎ দূরত্ব যদি বেশি হয়, তাহলে জি এর মান বর্গের ব্যস্তানুপাতিক হারে কমে যাবে। আর ডি যদি কম হয় তাহলে জি এর মান ওখানে কি হবে? বেশি হবে। তো সেই বিবেচনায় এখানে বলো তো, পি বিন্দু যেহেতু ও বিন্দু থেকে অনেক দূরে অবস্থান করছে, এটাকে বলা হয় বিষুবীয় অঞ্চল। তাহলে বিষুবীয় অঞ্চল যেহেতু অনেক দূরে অবস্থান করছে সেন্টার থেকে, তাহলে সেই বিষুবীয় অঞ্চলে জি এর মানটা কি হবে বলো? দূরত্ব ওখানে বেশি। তাহলে দূরত্ব বেশি হবার কারণে বিষুবীয় অঞ্চলে জি এর মানটা কি হবে? সবচেয়ে কম হবে, যেহেতু দূরত্ব বেশি, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তন হচ্ছে। আর মেরু অঞ্চল যেটা, এই যে কি বিন্দুটা হচ্ছে, এটা মেরু অঞ্চল। তো মেরু অঞ্চলটা দেখো তো আমার সেন্টার থেকে কি খুব নিকটে অবস্থান করছে। তো জি সেক্ষেত্রে স্যার। আমার এখানে দূরত্ব কি কম, তো দূরত্ব কম হওয়ার কারণে তাহলে আমার এই কিউ পয়েন্টে যে জি এর মানটা পাওয়া যাবে সেটা অবশ্যই পি এর তুলনায় কি হবে? কম হবে। ঠিক আছে, এবং মাঝে বিভিন্ন যে পয়েন্টগুলো যদি আমরা বিবেচনা করি, তাহলে বিভিন্ন পয়েন্টের ক্ষেত্রে ডি এর মানটা কি হবে? আলাদা আলাদা হবে, ভিন্ন ভিন্ন হবে। তো ডি এর মানের ভিন্নতার কারণে আমার এখানে পৃথিবীর যে আকৃতিগত কারণে ডি এর মানটা পরিবর্তন হচ্ছে। এই ডি এর মানের পরিবর্তনের কারণে আমার জি এর মানেরও তোমার কি হচ্ছে? পরিবর্তন হচ্ছে। তো এটা এক নাম্বার কারণ। তাহলে পৃথিবীর আকৃতিগত কারণে জি এর মানের যে ভেরিয়েশনটা হয়, এই ব্যাপারটা সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা বলো? মিস্টার সাজিদ, মেহেদি। বুঝতে পেরেছি স্যার। আচ্ছা, জি স্যার। তাহলে আমরা আকৃতিগত একটা কারণ আমরা ব্যাখ্যা করলাম, যে পৃথিবীটা যেহেতু একেবারে গোলাকার নয়, সেই ক্ষেত্রে জি এর মানের যে ভেরিয়েশনটা হয় সেটা আমরা ব্যাখ্যা করলাম। এবারে দুই নাম্বার যে কারণ, দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে পরীক্ষা প্রশ্ন হয়, সৃজনশীল প্রশ্ন হয় দুই নাম্বার কারণ থেকে। তো সেটা কি? দুই নাম্বার যে কারণ সেটা হচ্ছে তোমার, এই কারণের মধ্যে আবার দুইটা কারণ আছে। এক হচ্ছে উচ্চতার কারণে। তো উচ্চতা বলতে কি বোঝানো হয় বলতো?
উচ্চতা বলতে বোঝানো হয় ভূপৃষ্ঠ থেকে উপরে। আমরা যদি ভূপৃষ্ঠ থেকে উপরে বা ভূপৃষ্ঠ অভ্যন্তরে। হ্যাঁ, অভ্যন্তরে বললে এটাকে বলা হয় গভীরতা, আর আমরা যখন ভূপৃষ্ঠ থেকে উপরে যাব সেটাকে বলা হয় উচ্চতা। আর আমরা যদি ভূপৃষ্ঠ থেকে নিচের দিকে যাই সেটা হচ্ছে গভীরতা। তো এই যে এটাই দুটা কারণ, একটা হচ্ছে উচ্চতা আর একটা হচ্ছে গভীরতা। তো আমরা এখন উচ্চতার কারণে জি এর মানে যে ভেরিয়েশনটা হয় সেটা আমরা এখন ব্যাখ্যা করব 2 নাম্বার পয়েন্টে। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমরা গাণিতিক সুবিধার জন্য আমরা পৃথিবীটাকে আমরা একটা গোল সমসত্ব গোলক কল্পনা করব। এটা হচ্ছে ধরো সেই পৃথিবীটা, গাণিতিক সুবিধার জন্য এটা ধরা হচ্ছে, বাস্তবে প্র্যাকটিক্যালি পৃথিবীটা কমলা লেবুর মতো চ্যাপ্টা। আচ্ছা, এখন আমরা মাঝখানে যে বিন্দুটা এটা হচ্ছে সেন্টার কল্পনা করলাম, এই সেন্টার বিন্দুটার নামকরণ করলাম আমরা ও। আর উপরে আমরা এখানে একটা পৃথিবী পৃষ্ঠে একটা বিন্দু অবস্থান করলাম বা নামকরণ করলাম, যে বিন্দুটাকে আমরা নামকরণ করলাম ধরো তোমার পি। আর পৃথিবী পৃষ্ঠ হতে ধরো এই উচ্চতায় এই যে কিউ পয়েন্টে আমরা জি এর মানটা বের করতে চাচ্ছি কিউ পয়েন্টে। তাহলে বলো তো এই পৃথিবী পৃষ্ঠ হতে কিউ পয়েন্ট কত দূরে অবস্থিত সেটা আমরা এখানে নামকরণ করে দিচ্ছি রাশিটা, সেটা হচ্ছে এইচ। আর ও থেকে পি বিন্দুর যে দূরত্ব, এই দূরত্বকে কি বলবো আমরা? পৃথিবীটাকে আমরা সুষম ব্যাসার্ধের এবং সুষম ঘনত্বের গোলক কল্পনা করা হয়। তার মানে সুষম ব্যাসার্ধ মানে সেই ক্ষেত্রে আমরা এটাকে আর নামকরণ করব, আর ঘনত্বের কারণে এটাকে আমরা রো নামকরণ করব। ঠিক আছে, তাহলে সেক্ষেত্রে সেন্টার থেকে পি বিন্দুর দূরত্ব কি হবে? ক্যাপিটাল আর হবে, এটা পৃথিবীর ব্যাসার্ধ হবে। এখন আমরা জি এর মানটা কোথায় বের করতে চাচ্ছি বলো? কিউ পয়েন্টে, কিউ বিন্দুতে আমরা বের করতে চাচ্ছি। তো এখন বলো তো তোমরা এখানে তোমার পি বিন্দুটা কোথায়? পৃষ্ঠে। তাহলে পৃষ্ঠে যদি আমরা জি এর মানটা লিখতে চাই সমীকরণটা পি বিন্দুতে, তাহলে আমরা কি লিখবো এখানে বলো? তাহলে এটাকে আমরা জি নামকরণ করলাম বা জিপি নামকরণ করলাম। আচ্ছা, তাহলে জি ইকুয়াল আমরা কি লিখবো বলো? জি এম ডিভাইডেড বাই আর স্কয়ার। এটা হচ্ছে সমীকরণ নাম্বার 1 দিয়ে দাও। এই সমীকরণ নাম্বার 1 দিয়ে দেওয়ার একটা কারণ আছে, সেটা আমি পরে বলছি। এবারে আমরা কিউ পয়েন্টে বের করতে চাচ্ছি। তো কিউ পয়েন্টে আমার সেন্টার থেকে কিউ বিন্দুটা কত দূরত্বে অবস্থান করছে বলো একজন? এটাকে আমরা r প্লাস h দূরত্বে। তাহলে তোমার gm ডিভাইড বাই r প্লাস h ক্যাপিটাল এম, তাহলে টোটাল দূরত্ব সেন্টার থেকে কিন্তু সবসময় দূরত্বটা নিতে হবে, এটা সবসময় মাথায় রাখবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে সেন্টার থেকে কি বিন্দুর দূরত্বটা আমরা এখানে দেখতে পাচ্ছি, দ্যাট ইজ r প্লাস h, তার উপরে আবার কি দিতে হবে? হোল স্কয়ার দিতে হবে। তো এখন আমাকে বলো তো এই যে 2 নং সমীকরণ থেকে আমরা কি বলতে পারি? এখান থেকে একটা নরমাল সেন্স অ্যাপ্লাই করো, ম্যাথমেটিক্যাল সেন্স অ্যাপ্লাই করো। তাহলে প্রাইমের মানটা কম হচ্ছে স্যার। হ্যাঁ, তো আমার এই ক্ষেত্রে দেখো তো এখানে আর এর সাথে এইচ টা কি হচ্ছে? যোগ হয়ে যাচ্ছে না? তার মানে দূরত্বটা কি হবে? বৃদ্ধি পাবে। তো দূরত্ব যেহেতু বৃদ্ধি পাচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে যাই তাহলে জি এর মান কি হবে বলো? বৃদ্ধি পাবে না হ্রাস পাবে? কমে যাবে স্যার, হ্রাস পাবে। এটা নরমাল এই সেন্স থেকে আমরা বললাম। এছাড়াও আরো কিছু সমীকরণ আছে, সেইগুলোর দিকে আমরা যাব। তাহলে 2 নং সমীকরণ থেকে আমরা বলে দিতে পারি যে যেহেতু তোমার পৃথিবীর পৃষ্ঠ থেকে উপরে যে কোনো বিন্দু ব্যাসার্ধের চেয়ে বেশি দূরে অবস্থান করছে, তো আমরা জানি যে তোমার যেহেতু জি দূরত্বের সাথে বর্গের ব্যস্তানুপাতিক হারে পরিবর্তন হচ্ছে, এই 2 নং সমীকরণ থেকে সেটা আমরা বলতে পারি। তো যেহেতু আমার ওই কি বিন্দুটা তোমার বেশি দূরত্বে অবস্থান করছে আর এর চেয়ে, সুতরাং সেক্ষেত্রে আমার জি এর মানটা পি তে যে জি পাওয়া যাবে তার তুলনায় কম হবে। এটা আমরা নরমাল সেন্স থেকে আমরা এখানে ব্যাখ্যা করলাম এই 2 নং সমীকরণ থেকে। এবারে আমরা এই দুইটা সমীকরণ ব্যবহার করে আমরা একটা সমীকরণ বের করব, যে সমীকরণ ব্যবহার করেই পরীক্ষায় অঙ্ক আসে। আচ্ছা, তার আগে আরেকটা জিনিস আমি একটু বলে দিই, সেটা হচ্ছে যে তোমাকে যদি কখনো বলা হয় যে পৃথিবীর পৃষ্ঠ হতে, আমি ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে চলে যাচ্ছি এখনই, পৃথিবীর পৃষ্ঠ হতে ধরো বলা হলো যে তোমার 4 কিলোমিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান কত? এত কিলোমিটার উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান কত? তো এইটা বের করার জন্য কোন সমীকরণটা অ্যাপ্লাই করবে বলো? 1 নং না 2 নং? 2 নংটা স্যার। 2 নংটা আমরা ব্যবহার করব। তো এই অঙ্কটা কি পারা যাবে? জি এর মানটা আমাদের জানা আছে, j = 6.6 স্যার যাবে 6.673 × 10⁻11। আমি ইউনিট গুলো লিখলাম না, হ্যাঁ। আর আর এর মানটা আমাদের জানা আছে 6.4 × 10⁻64 কিলোমিটার মিটার, হ্যাঁ। আর এইচ এর মানটা কত বলা আছে? এইচ এর মানটা 4 × 10⁻3। 4 মানে কত? 4 × 10⁻3 মিটার। এই যে সমস্ত মান কিন্তু আমাদের জানা আছে। তাহলে আমরা 2 নং সমীকরণ ব্যবহার করে আমরা ইজিলি যে কোনো উচ্চতায় জি এর মান কত আমরা বের করতে পারি। দেখো এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা? m = 6 × 10⁻24। এটা কি সবাই কি বুঝতে পেরেছো?
Yes, যে sir. কোনো উচ্চতায় জি এর মান বের করতে কি পারবে এখন? এই 2 নং সমীকরণ ব্যবহার করে অঙ্কটা করে নিবে তোমরা, বাসায় করে জি নিবে। স্যার যাবে। আর আমরা যদি কিউ পয়েন্টে মানে ওই যে 4 কিলোমিটার উচ্চতায় যদি একটা ভরের বস্তু রেখে দিই, তাহলে এই বস্তুটার ওজন কতটুকু হ্রাস পাবে সেটাও কিন্তু আমরা বের করতে পারি। তাহলে পৃথিবী পৃষ্ঠে ওজন কত? ধরো W1 দ্যাট ইজ ইকুয়াল টু m ইনটু G1। এটা G1 মানে পৃথিবী পৃষ্ঠে। তো ধরো বস্তুটার ভর হচ্ছে 40 কেজি আর পৃষ্ঠে জি এর মান হচ্ছে 9.8 মানে পি বিন্দুতে। তাহলে পৃথিবী পৃষ্ঠে আমার ওজন কত? আমি এখানে ইজিলি ক্যালকুলেশন করতে পারি। আর ওই যে 4 কিলোমিটার উচ্চতায় ওজনটা কত হবে সেটা যদি আমি বের করতে চাই, তাহলে W2 ইকুয়াল টু কি লিখবো? m ইনটু G2। m এর কিন্তু পরিবর্তন হবে না, ভর কিন্তু কনস্ট্যান্ট, বাট জি এর মানের ভেরিয়েশনের কারণে ওজনের ভেরিয়েশনটা হবে। তাহলে সেক্ষেত্রে জি2 টা কোন সমীকরণ থেকে আমরা বের করব? 2 নং সমীকরণ থেকে বের করব। 2 নং। এই 2 নং সমীকরণে যে জিটা পাবো সেই জিটা আমরা এই যে W2 সমীকরণ অ্যাপ্লাই করলে ওজনটা পেয়ে যাব। তো বলো তো কোন ক্ষেত্রে ওজন বেশি হবে? ভূপৃষ্ঠে? উপরে জি গেলে স্যার জি এর মান উপরে কমে যাচ্ছে, ভূপৃষ্ঠে। তার মানে আমার এই ক্ষেত্রে ভূপৃষ্ঠের তো ওজন বেশি হবে আর উপরে গেলে ওজন কম হবে। তো কতটুকু ওজন কমে যাবে সেটা বের করতে পারবো না। এই W1 থেকে W টা কি করব? মাইনাস করব। বা শতকরা কত পার্সেন্ট ওজন হ্রাস পাবে এইগুলো বের করা যাবে কিনা বলো আমাকে। এটা হচ্ছে যাবে স্যার ম্যাথমেটিক্যাল সহজ। প্রবলেম। আমি Yes, sir. ধারণা Yes, sir. দিলাম যাবে। এই অঙ্কগুলো তোমাদের করতে হবে। তাহলে আমি বললাম যে 40 কেজি ভরে একটি বস্তুকে 4 কিলোমিটার উচ্চতায় নেওয়া হলে বস্তুটির ওজন শতকরা কত পার্সেন্ট হ্রাস পাবে? তাহলে কি করবে এখন বলো? মিস্টার গৌরব সাহা বলো। গৌরব সাহা বলো। আচ্ছা, গৌরব সাহা রেসপন্স নাই, বাকি যারা আছো তারা বলো। স্যার আমি বলবো হ্যাঁ বলো। স্যার সাজিদ এটা হবে W1 minus W2 by W1 into 100%। ভেরি গুড। মানে W1 সিম্পলি আর মাইনাস কি এটা। W2 ডিভাইডেড W1 ইনটু 100 100 দ্বারা গুণ করলে হয়ে যাবে। বাকিরা ক্লিয়ারলি বুঝতে পেরেছে কিনা? এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় এসেছে, জি, স্যার। বোর্ড পরীক্ষায় সৃজনশীল প্রশ্ন এইগুলো। তাহলে আমরা এখানে অনেক কিছু শিখলাম যে আমার এই তোমার যে কোনো উচ্চতা জি এর মান কিভাবে বের করতে হয়। এরপরে আমরা শিখলাম যে তোমার সেখানে আমার ওজন কিভাবে বের করতে হয়, ওজন কত পার্সেন্ট হ্রাস পাবে, সেই বিষয়গুলো আমরা এখান থেকে জেনে গেলাম। আচ্ছা, এবারে এই যে 1 নং এবং 2 নং যে সমীকরণটা দেওয়া আছে সেটা ব্যবহার করে আমাদের আরো কিছু জানতে হবে, আমরা জানবো এখান থেকে। সেটা হচ্ছে 2 নং সমীকরণকে যদি আমরা 1 নং সমীকরণ দিয়ে ভাগ করি তাহলে আমরা কি পাচ্ছি এখানে বলো তো? সমীকরণ 2 ভাগ সমীকরণ 1। তাহলে সমীকরণ 2 এ জি প্রাইম ডিভাইডেড সমীকরণ 1 এ জি। ঠিক আছে, দ্যাট ইজ ইকুয়াল টু উপরে হচ্ছে তোমার আর স্কয়ার জিএম ডিভাইডেড জিএম কাটাকাটি হয়ে যাবে আর জি নিচে স্যার হচ্ছে একবারে আর প্লাস এইচ আর তারপর প্লাস এইচ হোল এই স্কয়ার। সমীকরণটা আসবে। হ্যাঁ, আচ্ছা এবারে তোমরা এই সমীকরণটাকেও একটু বক্স করে রাখো, বা আমি একটু এটাকে আরেকটু ভালো করে লিখি। জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু আর স্কয়ার ডিভাইডেড আর প্লাস এইচ তার উপর হোল স্কয়ার ইনটু আমরা এখানে কি লিখবো? জি লিখবো। এই সমীকরণটাকে একটু বক্স করো তো। এই সমীকরণটাকে বক্স করার একটা কারণ আছে, সেই কারণটা হচ্ছে কি কারণ? কারণটা হচ্ছে দেখো এখানে দুইটা জি দেখা যাচ্ছে, একটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠে আর একটা হচ্ছে যে কোনো উচ্চতায়। তো এখন যদি তোমাকে এই ধরনের প্রবলেম বের করতে বলা হয়, আমি আবারও ম্যাথমেটিক্যাল প্রবলেমের দিকে চলে যাচ্ছি। সেটা হচ্ছে যে তোমার ধরো কোনো একটি বস্তুকে পৃথিবীর পৃষ্ঠ হতে কত উচ্চতায় নেওয়া হলে সেখানকার অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের ধরো এখানে বলা হলো 81%। 81%। তাহলে এই জাতীয় প্রবলেম সলিউশন করতে গেলে কিন্তু তোমাকে এই সমীকরণটাতে আসতে হবে। কিভাবে করবে? কি বলা হলো যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় গেলে সেখানকার অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের কত পার্সেন্ট? 81% হবে। আচ্ছা, তো এই জাতীয় প্রবলেম সলিউশন করার জন্য তাহলে এখানে কি চাওয়া হলো বলো? এইচ ইকুয়াল টু হোয়াট? আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার যাচ্ছি। আচ্ছা, তো এইচ এর মানটা চাওয়া হচ্ছে, কিন্তু প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় গেলে সেখানকার অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 81%, বা এভাবেও আসতে পারে ভূপৃষ্ঠ হতে কত উচ্চতায় গেলে সেখানকার অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 1/3, অর্ধেক, 2/3, 1/4, অনেকভাবে প্রশ্নগুলো হতে পারে। এই সমস্ত প্রশ্নের উত্তর হচ্ছে এই প্রসেস অবলম্বন করে তোমাকে করতে হবে। কি প্রসেস? সেটা হচ্ছে যে পৃথিবী পৃষ্ঠে আমরা অভিকর্ষ ত্বরণটাকে কি নামকরণ করেছি সমীকরণটাতে বলো? এই যে জি প্রাইম ইকুয়াল টু আর স্কয়ার ডিভাইডেড আর প্লাস এইচ হোল স্কয়ার ইনটু জি। তাহলে ভূপৃষ্ঠে জি জি। নামকরণ করা হয়েছে। তাহলে ওই উচ্চতায় জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু আমরা কত লিখবো বলো? জি এর কত পার্সেন্ট বলো, বলতে থাকো। জি এর কত? 81%। 81%, রাইট? তাহলে দ্যাট ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি বলো? 0. বা আমরা যদি এখানে একটু এইভাবে লিখতে চাই 81/100 লেখা যায়। 9/10 ইনটু জি, এটাও কিন্তু লেখা যায়। ওই যে তোমার
81, সরি এটা 81 তাই না? তো 81 হলে তো কাটাকাটি যাবে না, তাহলে আমার এখানে না 81/100 এ থাকবে। একবারে করে দিই আমরা 0.81 ইন্টু জি একবারে করে দিলাম, অর্থাৎ এই যে 81 কে 100 দ্বারা ভাগ করলাম। তো 81 কে 100 দ্বারা ভাগ করলে কত হবে 0.81 জি। এবারে দেখো আমরা এই সমীকরণটা আমরা ব্যবহার করব, সেটা হচ্ছে তোমার জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু আর ডিভাইডেড আর প্লাস এইচ, তার উপর আমরা দুইটার উপরে স্কয়ার আছে, আমরা একবার স্কয়ার দিয়ে দিলাম, হোল স্কয়ার দিয়ে দিলাম ইনটু জি। তো এখন বলো তো জি প্রাইম মানে কত 0.81 ইনটু জি, রাইট? দ্যাট ইজ ইকুয়াল টু আর জি স্যার। ডিভাইডেড আর প্লাস, এখন তোমরা নিজেরাই পারবে, আমার মনে হয় আর করার দরকার নাই, এক্স স্কয়ার ইনটু এই জি। এই জি এর মান কিন্তু লেখা বসানোর প্রয়োজন নাই, কেননা এই জি আর এই বাম পাশে জি কাটাকাটি হয়ে যাচ্ছে, কিন্তু খেয়াল করো। সুতরাং এই জি এর মান কষ্ট করে 9.8 বসিয়ে ক্যালকুলেশন জটিলতা করার কোনো প্রয়োজন নাই। এবারে এই জায়গা থেকে আর এর মানটা আমাদের জানা আছে না, পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে ক্যালকুলেশন করলে আমরা কার মান পেয়ে যাব, এইচ এর মানটা পেয়ে যাব। দেখো সবাই বুঝতে পেরেছো কিনা এটা আমাকে কনফার্ম করো সবাই। বুঝা গেছে স্যার। আচ্ছা, তাহলে অঙ্কটা কি? অঙ্কটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় গেলে সেখানকার অভিকর্ষ স্তরের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ স্তরের মানের 81% হবে, 2/3 হবে, 1/3 হবে। তো 2/3, 1/3 বললে কি, তাহলে এখানে এই জায়গাটা কি হবে, পরিবর্তন হবে, ঠিক আছে? যদি অর্ধেক বলা হতো তাহলে কি হবে, g/2 হবে। যদি 1/3 বলা হয় তাহলে কত হবে, g/3 হবে। g/3 হবে তখন। তাহলে এই জাতীয় প্রবলেম পরীক্ষা এলে পারা যাবে কিনা, এটা কিন্তু বোর্ড পরীক্ষার প্রশ্ন, এগুলো পরীক্ষা এসছে। জি স্যার, যাবে করা। আচ্ছা, তাহলে জি এর মানটা বের করতে পারলে আমরা কিন্তু অনেক কিছু আমরা আবার বেরও করতে পারি। এই উচ্চতায় তোমার তাহলে জি এর মান জানলে আমরা ওজন বের করতে পারি, অনেক কিছু আমরা এখান থেকে বের করে নিয়ে আসতে পারি। তাহলে এই অঙ্কটার ব্যাপারে সবাই ক্লিয়ারলি বুঝতে পেরেছো? আচ্ছা, এবারে আমরা এই 2 নং সমীকরণ, এই সমীকরণটা ব্যবহার করে আরেকটা তথ্য আমাদের এখানে শিখতে হবে। সেই তথ্যটা হচ্ছে, দেখো খুব ইম্পর্টেন্ট একটা তথ্য, জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু, সমীকরণটা আছে হচ্ছে তোমার আর স্কয়ার ডিভাইডেড আর প্লাস এইচ হোল স্কয়ার। তো এখানে দেখো নিচে আর স্কয়ার আমরা কমন নিচ্ছি, তো কমন নিলে 1 প্লাস এইচ বাই আর এরকম একটা ফ্যাক্টর তৈরি হবে এবং তার উপরে স্কয়ার হবে, ইনটু ডান পাশে কিন্তু আরেকটা রাশি আছে, সেটা হচ্ছে তোমার জি। দেখো যে এটা বুঝতে পেরেছি কিনা এবং এটা কিভাবে আসে। দেখো এই যে আমি একটু উপরে যাচ্ছি, এই যে সমীকরণটা, এই সমীকরণটাতে দেখো তো আমি নিচে এই সমীকরণ নিচে যদি স্কয়ারের ভিতরে আর কমন নেওয়া হয় এবং সেটাকে যদি স্কয়ারের বাইরে নেওয়া হয়, তাহলে কি স্কয়ারের বাইরে নিলে আর স্কয়ার হয়ে যাবে, আর ভিতরে কি তৈরি হচ্ছে, এই যে আর কমন নিয়ে এসে, তাহলে এখানে 1 থাকবে প্লাস এইচ বাই আর। এই ম্যাথমেটিক্যাল জ্ঞানগুলো কি আছে সবার? জি স্যার, এটা বোঝা যাচ্ছে স্যার। হ্যাঁ, এগুলো না বুঝতে পারলে লেখাপড়া করা সম্ভব না, তাই এগুলো সিম্পলি ম্যাথমেটিক্স। তাহলে এই সমীকরণটা থেকে দেখো আমরা এই আর স্কয়ার আর এই আর স্কয়ার কাটাকাটি করতে পারি, দ্যাট ইজ ইকুয়াল আমরা লিখতে পারি 1 প্লাস এইচ বাই আর, এটাকে আমরা উপরে নিয়ে যাচ্ছি, তো নিচে পাওয়ার ছিল ধনাত্মক, উপরে গেলে কি হয়ে যাবে, এটা নেগেটিভ হয়ে যাবে, ঋণাত্মক হবে, কিন্তু -2। এখানে জি আমরা এখানে পেয়ে গেলাম। এবারে এই যে ঋণাত্মক যে পাওয়ারটা এসছে, এটার একটা সূত্র আছে, সূত্রটা তোমরা ম্যাথে করবে, বাইনোমিয়াল থিওরিম, মানে দ্বিপদী উপপাদ্য। তোমরা পড়েছো কিনা আমি এখনো জানি না, দ্বিপদী উপপাদ্যের বিস্তৃতি তোমরা মনে হয় নাম শুনেছো সম্ভবত, কিন্তু এখনো মনে হয় পড়ো নাই। এটা হচ্ছে 1 - 2x + 3x² প্লাস -4x³ এইভাবে এটা চলতে থাকবে এই জিনিসটা। এই সূত্রটা কি তোমরা দেখেছো এটা? ইন্টারনেটে দেখছিলাম স্যার, আমাদের শুধু প্লাসটা ছিল 19 এ। হ্যাঁ, এটা ইন্টারমিডিয়েটে দেখবে, এটা পরীক্ষা তোমাদের আছে, বীজগণিতে আছে, দ্বিপদী উপপাদ্যের বিস্তৃতি, ঠিক আছে, সেখানে তোমরা দেখবে। তো এই সূত্রটা এখানে প্রয়োগ করা যায়, খেয়াল করো, বলো তো 1 1 মিলে গেল, x এর জায়গায় কাকে দেখা যাচ্ছে এখানে বলো আমাদের সমীকরণে, h বাই r কে এইচ দেখা বাই যাচ্ছে। আর। তাহলে সূত্রটা অ্যাপ্লাই করো, তো সূত্রটা অ্যাপ্লাই করলে কি হচ্ছে, g প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু 1 - 2 h বাই r, x এর জায়গায় প্লাস 3 ইনটু h এর জায়গায় কি লিখবো, x এর জায়গায় h স্কয়ার বাই r স্কয়ার, মাইনাস পরেরটা আর আমি লিখলাম না, হ্যাঁ, ডট ডট আমি লাস্টে দিয়ে দিলাম, হোল ইনটু কিন্তু ডান পাশে আমাদের কি আছে, আবার ছোট হাতের জি আছে, পৃথিবী পৃষ্ঠে জি আছে। তো এখন বলো তো আমরা এখানে একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। কন্ডিশনটা হচ্ছে যে এইচ এর মানটা যদি আর এর তুলনায় ছোট হয়, যদি এইচ ভেরি ভেরি লেস দ্যান আর হয়, এইচ মানে কি, তুমি যে উচ্চতায় জি এর মানটা বের করবে, তো সেই জি এর তুলনায় আর এর মানটা যদি অনেক বড় হয়, মানে এইচ এর তুলনায়, তাহলে সেই ক্ষেত্রে আমরা ওই যে এইচ বাই আর এর যে উচ্চ ঘাতগুলো আছে, বলতো এই ঘাতগুলোর মান কি হবে বলতো, এই যে স্কয়ার থেকে কম হবে স্যার, পরেরটা কি, প্রায় জিরোর কাছাকাছি। এইগুলো মানগুলো কি হবে বলতো, শূন্যের কাছাকাছি হয়ে যাবে, একেবারে শূন্য না, বাট অনেক ক্ষুদ্র মান।
তো সেই ক্ষুদ্র মানটা জি এর মানের পরিবর্তনে ততটা উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারবে না। কেন পারবে না? কেননা দেখো যে তোমার এই যে তোমার এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার যে টার্মটা সেটা কি হচ্ছে বলতো, পূর্বের রাশির সাথে যোগ হয়ে যাচ্ছে, তাই না? পরের রাশিটার ক্ষেত্রে কি হচ্ছে বলতো, এই যে তোমার এখানে 4 এইচ কিউব ডিভাইডেড কত আর কিউব, তো বলতো এই টার্মটা আবার কি হয়ে যাচ্ছে, পূর্বের টার্মের সাথে বিয়োগ হয়ে বিয়োগ যাচ্ছে। হয়ে যাচ্ছে। তার মানে কি, একটা টার্ম যোগ হচ্ছে, একটা টার্ম বিয়োগ হচ্ছে, উপরন্তু আবার এই মানগুলো আবার কি হচ্ছে, টেন্ডস টু জিরো, মানে একেবারে জিরো না বাট অনেক ক্ষুদ্র, জিরোর কাছাকাছি। তার মানে এই যে উচ্চঘাতের যে পদগুলো, এই পদগুলো জি এর পরিবর্তনে তেমন উল্লেখযোগ্য প্রভাব বিস্তার করতে পারবে না। সবাই কি আমার সাথে একমত? জি স্যার। তাহলে আমরা এই জি স্যার। উচ্চঘাতের পদগুলোকে আমরা কি করতে পারি বলো? বাদ দিতে পারি। কথা স্যার, বলো, বাদ দেওয়া রেসপন্স যাবে, করো, বাদ রেসপন্স করো, বাদ রেসপন্স দেওয়া না যাবে। করলে জি হয় স্যার। না। তাহলে আমরা উচ্চঘাতের পদগুলোকে বাদ দিলে আমরা ফাইনালি এই জায়গা থেকে আমরা কি সমীকরণ পাচ্ছি সেটা একটু বলো। জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস 1 minus স্কয়ার থেকে 2h by উচ্চঘাত r বলা হয় 2h ডিভাইডেড আর হোল ইনটু into আমরা g। এখান থেকে কি বের লিখতে পারি, জি। এই যে সমীকরণ আমরা পেলাম, এই সমীকরণটা থেকে কিন্তু আমরা বলে দিতে পারি যে আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে অলরেডি আমরা বলে দিয়েছি পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে গেলে জি এর মান কমে, আবার নিচে গেলেও জি এর মান কমবে, সেটা আমরা পরে দেখবো। কিন্তু এই জায়গা থেকে কিন্তু আমরা বলতে পারি, কিভাবে বলতে পারি বলতো, যেহেতু 2h বাই আর এই মানটা বলতো কি হবে, 1 এর সমান হবে, 1 এর চেয়ে ছোট হবে নাকি 1 এর চেয়ে বড় হবে বল? 1 এর ছোট হবে স্যার, ছোট কারণ হবে। h এর মান r এর তাহলে চেয়ে এটা ছোট। 1 এর চেয়ে ছোট ছোট হবে। ছোট হলে আবার আমরা কি লিখতে পারি, 1 মাইনাস 2h বাই আর, এটা 1 এর চেয়ে ছোট হয়ে গেল, সেটা আবার 1 থেকে মাইনাস হলে আবার কি হবে বলতো, 1 থেকে ছোটই হবে। এটা 1 থেকে ছোট হবে। তার মানে আমরা কি লিখতে পারি, তার মানে আমরা লিখতে পারি জি প্রাইম g দ্যাট ইজ prime লেস less দ্যান than g। জি। তার মানে জি প্রাইম লেস দ্যান জি শব্দ হচ্ছে, একটু মিউট করে যেখানে শব্দ হচ্ছে, তো জি প্রাইম লেস দ্যান জি, তার মানে আমরা কি শিখলাম যে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি উপরের দিকে যাওয়া হয় তাহলে আমরা জি এর মানটা কি দেখতে পাই, কমে যায়, হ্রাস পাই। আর জি এর মান কমে যাওয়ার কারণে কোনো বস্তুর ওজনও তোমার কি হবে, হ্রাস পাবে, কমে যাবে। তাহলে আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম সেটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে গেলে জি এর মানটা কি হয়, কমে যায়। এইটু ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা একটু বলো সবাই। জি স্যার, বুঝতে আচ্ছা, পারছি। এখন এখানে আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা হলো, এই যে কিছুক্ষণ আগে যে অঙ্কটা আমরা করলাম না, যে পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় গেলে সেখানকার অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মানের 81%, এই অঙ্কটা আমরা কিন্তু এই যে উপরের এই সমীকরণটা ব্যবহার করে করেছি, জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু আর স্কয়ার ডিভাইডেড আর প্লাস এইচ হোল স্কয়ার ইনটু জি, এটা ব্যবহার করে করেছি। কিন্তু এই অঙ্কটা কিন্তু এই সমীকরণ ব্যবহার করে করা যাবে, এই সমীকরণটা ব্যবহার করেও কিন্তু করা যাবে, কিন্তু এই সমীকরণের সাথে ওই সমীকরণের মাঝে একটু পার্থক্য আছে। সেই পার্থক্যটা কি বলতো? পার্থক্যটা h হচ্ছে, এর স্যার, এখানে h এর মানটা অনেক বড় হতে হবে এই সমীকরণে, হ্যাঁ, সেক্ষেত্রে এটা প্রযোজ্য বড় হবে। ছোটর বিষয় না, এখানে পার্থক্যটা হচ্ছে যে এখানে এইচ এর মানটাকে আমরা ছোট ধরেছি, মানে আর তুলনায় অনেক ছোট। তার মানে এবং সেই কন্ডিশন অ্যাপ্লাই করে কিন্তু আমরা এই সমীকরণটা আমরা পেয়েছি, ঠিক আছে? জি স্যার, বর্জন তার করার জন্য পর এটা এই হচ্ছে। উপরন্তু আবার এই সমীকরণের ক্ষেত্রে এই যে উচ্চঘাতের পদগুলো কিন্তু একেবারে শূন্য নয়, বাট সেটা শূন্যর কাছাকাছি বলে আমরা এই পদগুলোকে আবার কিন্তু বাদ দিয়েছি, আমরা এইগুলোকে বাদ দেওয়া হয়েছে। কিন্তু এই যে এই ক্ষুদ্র মান হলেও কিন্তু এটা প্রভাব বিস্তার করবে, তাই না? এই জন্য তুমি এই উপরের সমীকরণ ব্যবহার করে এখানে এইচ এর যে মান পাবে, আর নিচের সমীকরণ ব্যবহার করে এই এইচ এর মানের মাঝে একটু তারতম্য থাকবে, কিন্তু তবে এটা ব্যবহার করে করলেও অঙ্ক হবে। কিন্তু আমার পরামর্শ হচ্ছে অবশ্যই এই জাতীয় অঙ্ক পরীক্ষায় এলে উপরের সমীকরণটা ব্যবহার করে অঙ্কটা করবে। আমি যে সমীকরণটা বের করেছি, এই যে উপরে যে সমীকরণ, এইটা ব্যবহার করে তোমরা অঙ্কটা করার চেষ্টা করবে, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, এবারে আমরা এখানে চলে আসি। দেখো আরেকটা জিনিস একটু আমাকে বলতে হবে, উপরে আমি বলতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে তোমার জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু ছিল কত জানো, জি এম ডিভাইডেড কত, আর প্লাস আর প্লাস h হোল স্কয়ার। এইচ স্যার হোল আর প্লাস এইচ। হ্যাঁ, তো আর প্লাস এইচ কে যদি আমরা ডি নামকরণ করি, সরি, আর প্লাস এইচ কে আমরা নামকরণ করলাম ডি, এটা হচ্ছে এইচ, হ্যাঁ। তাহলে সেক্ষেত্রে আমরা কি লিখতে পারি বলতো, দ্যাট ইজ ইকুয়াল আমরা কি লিখতে পারি, জি এম ডিভাইডেড কত gm লিখলাম বাই আমরা? d স্কয়ার। জিএম বাই ডি স্কয়ার। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি না জি প্রাইম দ্যাট ইজ সমানুপাতিক 1 বাই ডি স্কয়ার। তার মানে এক্ষেত্রে জি দূরত্বের সাথে কিভাবে পরিবর্তিত হচ্ছে বলো, বর্গের ব্যস্ত অনুপাতে। বর্গের ব্যস্ত অনুপাতে। তার মানে আমরা এখান থেকে শিখলাম যে পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা উপরের দিকে যাই তাহলে জি এর মান বর্গের ব্যস্তানুপাতিক হারে তোমার কি হয়, হ্রাস পায়, কমে যায়, ঠিক আছে? আচ্ছা, তো এই সমীকরণটা মনে রেখো, এটা একটা লেখচিত্র আছে, আজকে হয়তো হবে না, আগামী দিনে লেখচিত্রগুলো ড্রয়িং করব। তো আমরা এতক্ষণ যে আলোচনাটা করলাম এবং ম্যাথমেটিক্যাল প্রবলেম গুলো নিয়ে আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে উচ্চতার কারণে। এবারে 2 নম্বরের মধ্যে আরেকটা পয়েন্ট আছে, সেটা হচ্ছে গভীরতার কারণে। গভীরতা মানে কি বলো? গভীরতা মানে আমরা কোথায় যাবো এখন বলো?
ভিতরের ভূপৃষ্ঠ দিকে থেকে যাবে, নিচে স্যার। ভূপৃষ্ঠ থেকে নিচে। হ্যাঁ, ভূপৃষ্ঠ হতে মাটি খুঁড়ে নিচের দিকে যাব, ভিতরের দিকে যাব। তো সেই ক্ষেত্রে কি হবে ব্যাপারটা একটু আমরা একটু দেখার চেষ্টা করি। ধরো এটা হচ্ছে সেই পৃথিবীটা, হ্যাঁ? আচ্ছা, এটা হচ্ছে ধরো পৃথিবীর পৃষ্ঠ, এই বিন্দুটাকে নামকরণ করা হলো ধরো পি, এটাকে নামকরণ করা হলো ও, এটা হচ্ছে সেন্টার। এবার আমরা এই পয়েন্টে, এই যে কিউ পয়েন্টে আমরা জি এর মানটা বের করতে চাচ্ছি, কিউ। তো আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে কি বিন্দুতে আমরা কত গভীরে গেলাম, গভীরে গেলে এটাকে অনেক সময় ডি নামকরণ করা হয়, ডেপথ, বা আমরা এটাকে সুবিধার জন্য আমরা এইচও নামকরণ করতে পারি, দুইটার যে কোনো একটা নামকরণ করো। তাহলে আমরা কত গভীরে গেলাম পৃথিবী পৃষ্ঠ হতে, বলো? এইচ এইচ গভীরতায়। গভীরতায় গেলাম বা স্যার, ডি এইচ গভীরতা। গভীরতায় গেলাম। আচ্ছা, তো এখন বলো তো বস্তুটা যখন আমরা যখন পৃথিবী পৃষ্ঠে ছিলাম, পৃথিবী পৃষ্ঠে তো জি এর মানটা সবচেয়ে বেশি, তাই না? পৃথিবী পৃষ্ঠ থেকে উপরের দিকে গেলে জি এর মান কমে যায়, যেটা আমরা দেখলাম পূর্বের আলোচনায়। এখন আমরা নিচের দিকে যাচ্ছি, তো নিচের দিকে আমরা কিউ পয়েন্টে জি এর মানটা বের করতে চাই। তো কিউ পয়েন্টে যখন আমরা জি এর মান বের করবো, তখন বলো তো কিউ পয়েন্টটা পৃথিবীর সেন্টার থেকে এখন কত দূরে অবস্থান করছে বলো তো, চিত্র থেকে বলো। আর মাইনাস এইচ, যেহেতু আর যদি নামকরণ করা হয় স্যার। একটু বাঁকা হয়ে গেল আমার চিত্রটা। এই যে দূরত্বটা, এই দূরত্বটা কত বলো? এই দূরত্বটা কি আর মাইনাস এইচ? দেখো সবাই একমত কিনা? ও থেকে পি বিন্দুর জি স্যার, দূরত্ব কত? একমত। এটা হচ্ছে আর। এটা হচ্ছে আর। আচ্ছা, তো এখন বলো তো পি বিন্দুতে যখন আমরা জি এর মানটা আমরা লিখতে চাচ্ছি, তখন জি দ্যাট ইজ ইকুয়াল, আমরা কি লিখতে পারি, জি এম ডিভাইডেড আর স্কয়ার, রাইট? দ্যাট ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড আর স্কয়ার ইনটু ভর মানে কি বলো, ঘনত্ব ইনটু আয়তন। ঘনত্ব, জি স্যার। এই যে পৃথিবীর ভর মানে কি, পৃথিবীকে সুষম ব্যাসার্ধের এবং ঘনত্বের গোলক কল্পনা করা হয়, এই যে আর এবং রো, সুষম ঘনত্বের গোলক কল্পনা করা হয়। তো দ্যাট ইজ ইকুয়াল টু আবার আমরা কি লিখতে পারি, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি জি ডিভাইডেড আর স্কয়ার ইনটু রো। আর যেহেতু গোলক, তার মানে আয়তন কত, ভি মানে হচ্ছে 4/3 পাই আর কিউব। আর কিউব। দেখো এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছেন কিনা সবাই, বলো মিস্টার ইমন হোসেন? তাহলে নিচে আর স্কয়ার আর এই যে উপরে আর কিউব, এটা কাটাকাটি করে কত হচ্ছে, আর হচ্ছে। সিম্পলিফাই করলে আমরা এখানে পৃষ্ঠে পেয়ে যাচ্ছি 4/3 পাই রো ক্যাপিটাল জি ইন্টু আর। দেখো এখানে সমীকরণ নাম্বার কত পেয়ে গেলাম, সমীকরণ নাম্বার 1। এটা কোথায় বের করলাম আমরা বলো, পৃথিবীর পৃষ্ঠে। এবারে স্যার, চলে আসো পৃষ্ঠে। পি বিন্দুতে, এবারে চলে আসো কিউ বিন্দুতে। তো কিউ বিন্দুতে যখন আমরা বের করব, তখন এটাকে নামকরণ করব জি প্রাইম, এটা চেঞ্জ হয়ে যাবে জি এর মান, দ্যাট ইজ ইকুয়াল টু জি এম ডিভাইডেড, এখন বলো তো কিউ বিন্দুটা পৃথিবীর সেন্টার থেকে কত দূরে অবস্থান করছে, চিত্র থেকে বলো। আর মাইনাস আর এইচ। মাইনাস এইচ স্যার। তাহলে আমরা এখানে কি লিখবো, জি এম ডিভাইডেড কত লিখবো, আর মাইনাস আর মাইনাস এইচ হোল এইচ স্কয়ার। তার উপর হোল স্কয়ার। আচ্ছা, বলো তো এই সমীকরণটা লেখা কি ঠিক আছে না একটু কারেকশনের প্রয়োজন আছে, বলো। কারেকশনের প্রয়োজন আছে স্যার। আচ্ছা, কি কারেকশনের প্রয়োজন আছে তার ব্যাখ্যাটা আগে এটা শুনো। ভরের ব্যাপারটা আছে। বস্তুটা যখন পৃথিবী পৃষ্ঠে ছিল, তখন কিন্তু এই টোটাল আয়তনে, এই টোটাল আয়তনে যত পরিমাণ ভর ছিল, সমস্ত ভরই কিন্তু তোমার এই বস্তুটাকে বা এই বিন্দুটাকে সেন্টারের দিকে আকর্ষণ করবে। এখন তুমি যখন কিউ বিন্দুতে গেলে, তখন এই যে উপরের যে অংশটা, উপরের যে অংশটা, এই অংশের যে ভর আছে, সেই ভর কিন্তু আর ওই বস্তুটাকে সেন্টারের দিকে টানবে না, ওইগুলো বাহিরের দিকে টানবে। তাহলে সেন্টারের দিকে টানবে কারা এখন বলো, কোন ভরটা সেন্টারের দিকে টানবে কি বিন্দুটা? আর মাইনাস এইচ ব্যাসার্ধের যে এই গোলকটা যে আর থাকবে, এই মাইনাস এইচ গোলকটা স্যার। ব্যাসার্ধের অংশে যে পরিমাণ ভর আছে, সেই পরিমাণ ভর কিন্তু এই কি বিন্দুটাকে তার সেন্টারের দিকে টানবে। তার মানে এখন আমার এই ক্ষেত্রে পৃথিবীর যখন বস্তুটা যখন পৃথিবী পৃষ্ঠে ছিল, পি বিন্দুতে ছিল, তখন টোটাল ভরই আমাদের কাউন্ট করতে হবে। যখন আমরা কিউ পয়েন্টে যাব, তখন ওই বাহিরের যে অংশটা আছে, সেই অংশটার ভর কি হয়ে যাবে, এলিমিনেট হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে কোন অংশের ভরটা আমরা শুধু পাবো, সেটা হচ্ছে পৃথিবীর সেন্টার থেকে কি বিন্দুটা কত দূরত্ব আছে, সেই দূরত্বের কে ব্যাসার্ধ ধরে যে গোলকটা পাবে, সেই গোলকের যে ভর, সেই ভরটা তাকে সেন্টারের দিকে আকর্ষণ করবে। তাহলে এখন আমরা এই সমীকরণের মধ্যে যে লিখলাম, সেই সমীকরণের ভুলটা কোথায় বলো? এম এম এর জায়গায় ভুল স্যার। এই এম এর জায়গাটায় ভুল আছে, এই ভরটা চেঞ্জ হয়ে যাবে, এটাকে এম প্রাইম নাম দিয়ে দাও। তাহলে দ্যাট ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড আর মাইনাস এইচ, তার উপরে আমরা কি লিখতে পারবো, হোল স্কয়ার ইনটু এম প্রাইম মানে কি লিখবো, রো ইনটু ভি প্রাইম, রাইট? রো কিন্তু চেঞ্জ হবে না, রো জি স্যার, চেঞ্জ হবে না। ঘনত্বের গোলক কল্পনা করা হয়, ঘনত্ব অলমোস্ট সব জায়গায় সেম কল্পনা করা হয়। তো দ্যাট ইজ ইকুয়াল টু পরের লাইন। কিন্তু তাহলে কি হবে, যেহেতু ভর চেঞ্জ হয়ে গেল, তো ঘনত্ব একই থাকলে অবশ্যই আমার ওই ভর ঠিক রাখার জন্য অবশ্যই কার পরিবর্তন হবে, আয়তনে পরিবর্তন হবে। এই জন্য এটাকে নামকরণ করা হয়েছে ভি প্রাইম। দ্যাট ইজ ইকুয়াল টু জি ডিভাইডেড আর মাইনাস এইচ তার উপর হোল স্কয়ার ইনটু রো। আর ভি এর পরিবর্তে আমরা কি লিখবো বলো, 4/3 পাই
কত লিখবো? r minus h whole cube. আচ্ছা, ভেরি গুড। r মাইনাস এইচ তার উপর হোল কিউব। তাহলে এইটার এটা কাটাকাটি হলে এখানে কি থাকতেছে বলো? একটা r মাইনাস এইচ এখানে থেকে যাচ্ছে, তাই না? তাহলে ফাইনালি আমরা এখান থেকে পেয়ে যাব g প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু 4/3 পাই রো ক্যাপিটাল G ইনটু r মাইনাস এইচ। দেখো এই সমীকরণটার ব্যাপারে কারো কোনো সমস্যা আছে কিনা এটা আমাকে বলো। কিভাবে ক্যালকুলেশন করে বের করলাম একটু ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা বলো। জি স্যার, জি বুঝতে স্যার, পেরেছি। বুঝা গেছে। আচ্ছা, এখন বলো তো 2 নং সমীকরণ ব্যবহার করে কি আমরা সেই ক্ষেত্রে যদি ঘনত্ব জানা থাকে, রো এর মানটা পৃথিবীকে সুষম ঘনত্বের গোলক কল্পনা করা হয়, ঘনত্বটা মোটামুটি এরকম 5.5 ইনটু 10 টু দি পাওয়ার 3 কেজি পার মিটার কিউব। এটা হচ্ছে পৃথিবীর ঘনত্ব। হ্যাঁ, তো এখন সেই ক্ষেত্রে বলো তো রো এর মান যদি জানা থাকে তাহলে আমরা যে কোনো পৃথিবী পৃষ্ঠ হতে যে কোনো গভীরে জি এর মান কত আমরা বের করতে পারবো না এই 2 নং সমীকরণ ব্যবহার করে? এই জি স্যার, সমীকরণটা ব্যবহার করে যাবে। রো এর মান জানা, জি এর মান জানা, আর জানা, আর এইচটা কত বলো? এইচটা হচ্ছে পৃথিবী পৃষ্ঠ থেকে কত গভীরে তুমি যাচ্ছ, পৃথিবী পৃষ্ঠ থেকে কত গভীরে তুমি যাচ্ছ সেটা কিন্তু এইচ। এই এইচটা কিন্তু সেন্টার থেকে যে দূরত্ব সেটা না, কিন্তু খেয়াল করতে হবে, খেয়াল রাখতে হবে। গভীরতা এটা। হ্যাঁ, যদি তোমাকে কখনো বলা হয় যে পৃথিবীর কেন্দ্র হতে, বলা হলো যে পৃথিবীর কেন্দ্র হতে এই দূরত্বে পি বিন্দুতে জি এর মান কত, তা পৃথিবীর কেন্দ্র হতে এই দূরত্বটা ধরো বলা আছে তোমার 2 কিলোমিটার, তখন কি করতে হবে বলো? তাহলে এই এইচ এর মান r minus, তো এই এইচ এর তখন মান স্যার কি r minus কিলোমিটার h লিখবে? equal to 2 কিলোমিটার। হ্যাঁ, না স্যার, তখন এই যে আর মাইনাস এইচ করে যেটা হবে সেটা কিন্তু এখানে বসাইতে হবে। ঠিক আছে, এটা মনে রাখতে হবে কিন্তু, এটা যেন ভুল না হয়। তাহলে এ জাতীয় প্রবলেম সলিউশন করার জন্য তাহলে আমরা কি পৃথিবীর পৃষ্ঠ হতে যে কোনো গভীরে জি এর মান বের করতে পারবো না 2 নং সমীকরণ ব্যবহার করে? জি স্যার, বের করা যাবে। আচ্ছা, তো এখন এখান থেকে বলো তো এই 2 নং সমীকরণ থেকে একটু আমাকে বলো তো কি বলতে পারি আমরা বলো? এই যে আর মাইনাস এইচ এটাকে যদি আমরা ডি নামকরণ করি তাহলে আমার এই ক্ষেত্রে দেখো সমীকরণ থেকে বলো জি প্রাইম সমানুপাতিক কি পাচ্ছি আমরা এখানে বলো? ডি পাচ্ছি। কি সমানুপাতিক d। খেয়াল করো বাকি সবগুলো কিন্তু কনস্ট্যান্ট, এগুলো সবই কিন্তু কনস্ট্যান্ট। তাহলে সেক্ষেত্রে জি অর্থাৎ পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা গভীরে যাই তাহলে সেক্ষেত্রে এই যে দূরত্ব কি হচ্ছে বলো? সেন্টার থেকে যে দূরত্ব বৃদ্ধি পাচ্ছে, হ্রাস পাচ্ছে, সেন্টার থেকে দূরত্ব, সেন্টার d থেকে, টা বৃদ্ধি পাবে। হ্যাঁ সেন্টার থেকে যে দূরত্ব অর্থাৎ আর মাইনাস ডি, যেটা আর মাইনাস ডি এর দূরত্বটা কি হবে? হ্রাস পাবে। তো দূরত্ব হ্রাস পেলে কি হবে? জি এর মান কি হবে? কমে যাবে। তার মানে উপরে গেলেও জি এর মান কমবে, নিচে গেলেও জি এর মান কি হবে? কমবে। এটাই হচ্ছে মূল জিনিস। আচ্ছা, এবারে আমরা কিন্তু উপরে গেলে খেয়াল করো, উপরে গেলে মনে আছে উপরে গেলে জি এর মান কিভাবে কমেছিল? বর্গের ব্যস্তানুপাতিক হারে। ব্যস্তানুপাতিক ভাবে। আর এই ক্ষেত্রে কি, এই ক্ষেত্রে কমতেছে কিন্তু সেটা সমানুপাতিক হারে কমতেছে। এই ক্ষেত্রে কমবে কিন্তু সেটা সমানুপাতিক হারে কমবে। কমবে কেন বলতেছি বলো তো? ডি এর মান তো কমে যাবে, তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে যত সেন্টারের দিকে যাবে এই ডি এর মানটা কিন্তু তত ডাউন হতে থাকবে, কমতে থাকবে। ডি কোনটা বুঝতে পেরেছো তো? এই যে আর মাইনাস এইচ দ্যাট ইজ ইকুয়াল টু ডি। কেন্দ্র থেকে দূরত্ব যেটা, বুঝো না? হ্যাঁ, কেন্দ্র থেকে যে দূরত্বটা, তুমি যদি পৃথিবী পৃষ্ঠ থেকে সেন্টারের দিকে যাও তাহলে এইচ এর মানটা বাড়তে থাকবে না? এইচ এর মান যদি বাড়তে থাকে সেটা তো আর থেকে মাইনাস হয়ে যাচ্ছে, তো ডি এর মান কি হবে? কমে যাবে। তো ডি এর মান কমে গেলে জি কি হবে? কমে যাবে। জি স্যার, কমবে। আচ্ছা, জি স্যার। কিন্তু তাহলে উপরের সাথে নিচেরটা পার্থক্য কি? ওটা হচ্ছে বর্গের ব্যস্তানুপাতিক হারে কমে যাচ্ছিল আর এটা সমানুপাতিক হারে কমে যাবে। সো দ্যাট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন দ্য টু। আচ্ছা, এবারে চলে আসো, আমরা যে সমীকরণ 1 আর 2 পেয়েছি এই 2 কে আমরা 1 দিয়ে ভাগ করব। তো 2 কে যদি 1 দিয়ে ভাগ করা হয় তাহলে কি দাঁড়াবে বলো? জি প্রাইম ডিভাইডেড জি দ্যাট ইজ ইকুয়াল টু আর মাইনাস এইচ ডিভাইডেড আর। বাকি সবগুলো কিন্তু কাটাকাটি হয়ে যাবে। কোনগুলো কাটাকাটি হয়ে যাবে? এই যে একে যে 4/3 পাই রো জি এগুলো কি সব কাটাকাটি হয়ে যাবে? ওকে, জি স্যার, 2 এও কিন্তু কনস্ট্যান্ট সেই রাশি কাটাকাটি কি আছে? যাবে। কাটাকাটি হয়ে যাবে। তো 2 এও কি আছে? আর মাইনাস এইচ, আর একে কি আছে? আর। তাহলে এই আর নিচে ভাগ হয়ে যাবে। আচ্ছা, দ্যাট ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি 1 মাইনাস এইচ ডিভাইডেড আর। ফাইনালি আমরা এখান থেকে লিখতে পারি দেখো জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর হোল ইনটু আমরা কি লিখতে পারি? জি। এই সমীকরণটাকে আমরা একটু বক্স করলাম। এবারে বলো তো আমরা পৃথিবী পৃষ্ঠ থেকে যদি সেন্টারে চলে যাই হোয়াট উইল হ্যাপেন? চিত্রে চলে এসো। পৃথিবী পৃষ্ঠ থেকে যদি আমরা এই যে পৃথিবী পৃষ্ঠ শূন্য হয়ে যাবে। পি বিন্দু থেকে যদি আমরা একদম সেন্টারে চলে যাই তাহলে আমার এইচ এর মানটা কত হবে বলো? আর এর সমান হয়ে যাবে তখন স্যার, একদম ইকুয়াল। আর এর সমান হয়ে যাবে। এইচ এর মানটা আর এর সমান হয়ে যাবে, তথা ডি এর মানটা কি হবে বলো?
তখন ডি এর মানটা 0 হবে স্যার, কেন্দ্র জিরো থেকে হয়ে যাবে দূরত্ব। স্যার, জিরো। ডি এর মানটা 0 হবে। এই যে কই, এই যে দেখো, এই যে আর এইচ আর এর সমান হয়ে যাবে, তো ডি তখন কত হয়ে যাবে? 0 হয়ে যাবে। কি বুঝতে পেরেছে সবাই? জি জি স্যার, স্যার। বুঝতে পেরেছি। আমরা এখানে ডিটেইলস মানটা অ্যাপ্লাই করি না। পৃথিবীর কেন্দ্রে যখন আমরা যাব, পৃথিবীর কেন্দ্রে এই প্রশ্নটা কিন্তু পরীক্ষা আসে। তো সেই ক্ষেত্রে আমরা জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু কত পাচ্ছি? 1 মাইনাস এইচ এর পরিবর্তে কি লিখবো? আর লিখবো, ডিভাইডেড আর হোল ইনটু আমরা কত লিখবো? জি। এই জায়গায় আমরা কি লিখবো? এইচ ইকুয়াল টু আর লিখবো। কেন? কারণ আমরা যখন পৃথিবীর কেন্দ্রে যাব, তখন সেন্টার পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা কত দূরত্ব অতিক্রম করে গেলাম? পৃথিবীর ব্যাসার্ধের সমান দূরত্ব অতিক্রম করে গিয়েছি। এই জন্য আমরা এইচ এর পরিবর্তে কি লিখবো? আর লিখবো। তাহলে ফাইনালি আমরা এখানে কত পাচ্ছি বলো? জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু কত? 0। তার মানে পৃথিবীর স্যার, কেন্দ্রে 0। বা ভূকেন্দ্রে জি এর মান কত হয়? 0 হয়। তো সে যেখানে যেহেতু জি এর মান 0, তাহলে আমার ওজন কত হবে? 0 হয়ে যাবে। ওজন কত হবে? 0 হবে। কি বুঝতে পেরেছো? তাহলে ভূকেন্দ্রে জি এর মান 0 ব্যাখ্যা করো। জি পরীক্ষায় স্যার, এলে 0। এই প্রমাণটা দিয়ে তোমাকে ব্যাখ্যা করতে হবে। সমীকরণ 1 নিয়ে আসতে হবে, সমীকরণ 2 নিয়ে আসতে হবে। 2 কে 1 দিয়ে ভাগ করার পরে তারপরে বলবে যে পৃথিবীর কেন্দ্রে গেলে এইচ ইকুয়াল টু আর হবে, তারপরে এই সমীকরণের মান বসানো হলে কি পেয়ে যাবে? 0 পেয়ে যাবে। দেখো এটা ক্লিয়ারলি বুঝতে পেরেছো কিনা সবাই, একটু আমাকে বলো। জি স্যার, বুঝতে তাহলে পেরেছি। আমরা দুইটা কনসেপ্ট আমরা শিখলাম যে জি পৃথিবীর স্যার। পৃষ্ঠ থেকে উপরে গেলেও জি এর মান কমে, নিচে গেলেও জি এর মান কমে, কিন্তু পার্থক্যটা হচ্ছে উপরে গেলে জি এর মান যে হারে কমবে, নিচে গেলে জি এর মান কি সে হারে কমবে, নাকি তার চেয়ে কম কমবে, নাকি কি হবে বলো তো? নাকি ইকুয়ালি কমবে? দেখি তোমরা ইকুয়ালি বুঝতে কমবে পারো না কিনা। স্যার, উপরে গেলে বর্গের ব্যস্তানুপাতিক, নিচে গেলে সমানুপাতিক ধরো হবে। পৃথিবী পৃষ্ঠ থেকে আমরা 10 কিলোমিটার ধরো উপরে গেলাম একবার, আবার 10 কিলোমিটার নিচে গেলাম। এখন বলো উপরের ক্ষেত্রে আমি একটু সমীকরণটা এনে তোমাদের একটু দেখানোর চেষ্টা করি, তোমরা নিজেরাই বলো। জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু 1, ওই সিম্পলিফাইড যে সমীকরণ, সেই সমীকরণটা আমরা নিয়ে আসলাম, এটা দিয়ে ব্যাখ্যা দেওয়া যাবে। ইনটু জি, এবারে ডান পাশে আরেকটা সমীকরণ লিখতেছি আমরা, জি প্রাইম দ্যাট ইজ ইকুয়াল টু 1 মাইনাস এইচ বাই আর ইনটু জি। খেয়াল করো দুইটা সমীকরণের মাঝে কিন্তু একটু পার্থক্য আছে, বলো। জি স্যার, বামেরটাতে বেশি কমবে। এটা হচ্ছে উপরেরটার ক্ষেত্রে আপওয়ার্ড, এটা হচ্ছে ডাউনওয়ার্ড। তাহলে সেক্ষেত্রে উপরের ক্ষেত্রে ডানেরটার স্যার, ক্ষেত্রে বেশি কমবে নাকি বামেরটার ক্ষেত্রে খুব দ্রুত কমবে বলো? বামেরটার ক্ষেত্রে বেশি কমবে স্যার, কারণ 2 আছে গুণ অবস্থায়। সমপরিমাণ ডিসটেন্স যদি উপরে যাও বা নিচে যাও, তাহলে সেক্ষেত্রে নিচেও জি এর মান কমবে, উপরেও জি এর মান কমবে, কিন্তু পার্থক্য কোথায়? পার্থক্য হচ্ছে নিচে যে হারে জি এর মান কমবে, উপরে গেলে তার চেয়ে জি এর মান বেশি কমবে। কেন? কারণ এখানে 2h আছে, খেয়াল করো। এই 2h থাকার কারণে এখানে বেশি মান মাইনাস হয়ে